সেই চাল কুমড়া ভাজি আর লাল আটা রুটি প্রতিদিন। তুমি খাও, তোমার ইচ্ছে মতো খাও, আমার ভালো লাগছে না। আচ্ছা, তোকে কি আমার সবকিছু খুলে বলতে হবে? তোর বয়স হয়েছে না, তুই বুঝতে পারছিস না এই সংসার আমি কিভাবে চালাচ্ছি? এত বুঝো না তোমা, বেশি বুঝতে না আমার বাবা, এখন বুঝছো তুমি। সেই জন্য আমাদের সংসার নিয়ে আকাল। তোর বাবার মৃত্যুর পর পেনশনের যে টাকা পাচ্ছি তা দিয়ে রোজ রোজ আর যাই হোক মাংস পরোটা খাওয়া সম্ভব না। তা খাও না, খাও, বাবার আদর্শ ধুয়ে খাও, পেট অনেক ভরবে। অনুরাগ, তুই কিন্তু খুব উত্তেজিত হচ্ছিস। উত্তেজিত হওয়ারই কথা মা। বাবা আমার ভবিষ্যতের কথা একবারও ভাবেননি। শূন্য হাতে তোমাকে এই সংসারটা তুলে দিয়ে গেছেন, আর দিয়ে গেছেন কিছু আদর্শ। আদর্শ, তোমাদের এসব আদর্শকে না আমি ধিক্কার দিই। আচ্ছা খালাম্মা, আপনি আবারও কাঁদতেছেন? আইজ আবার পাগলাটা খেপছে। তোকে নিয়ে আর বাঁচি না। একজন গেল, তুই আবার ঘ্যান ঘ্যান করতে শুরু করলি। যা কাজ কর, যা। চাইতাছি, বেশি আদরে আদরে পোলাটার মাথাটা খাইছেন আপনি। কঙ্কন, কোথায় যাওয়া হচ্ছে? ইউনিভার্সিটি বাবা। কালকে নাকি অনেক রাত্রে বাড়ি ফিরেছো? হ্যাঁ, কেন? আমি আমার বন্ধুর বাসায় গিয়েছিলাম পড়া বুঝতে। তোমার আমি এক জোড়া শিক্ষক রেখে দিছি, তারপরে তুমি বন্ধুর বাড়িতে যাওয়া লাগে পড়া জানতে বুঝতে। তোমারই তো দোষ বাবা, আমি সায়েন্সের ছাত্রী। আমাকে সায়েন্সে ভর্তি না করে জোর করে কমার্সে ভর্তি করে দিলে। এখন আমি কমার্সে পড়া কিছু বুঝি না। শোন মা, আমার অনেক বড় ব্যবসা। এই ব্যবসা বাণিজ্য কে দেখবো বল? তোর একটা ভাই আছে, আমি মনে করি তুই আমার মেয়েও ছেলেও, যার জন্য তোরা কমার্সে আমি ভর্তি করে দিছি। কমার্সের থেকে পড়ালেখা শিখে মানুষ হবি, আমার ব্যবসা বাণিজ্য ধরবি। আমি তোমার ব্যবসা দেখতে পারবো না। তুমি জানো বড় লোকদের অনেক শত্রু, তোমাকে সেইভাবেই চলতে হবে। বাবা, তোমার শত্রু থাকতে থাকতে পারে, আমার কোনো শত্রু নেই। শত্রু নাই মানে? মানে একদম সহজ, তোমার আদর্শের সঙ্গে আমার আদর্শের লক্ষ মাইল তফাৎ। কত বড় সাহস বাবার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলে? আমি এই মুহূর্তে বাবার সঙ্গে কথা বলছি না। কার সঙ্গে কথা বলছো তুমি? এই মুহূর্তে আমি কথা বলছি একজন মানুষের আদর্শের সাথে। তোমার ভেতরে যে মানুষটা লুকিয়ে আছে তার সঙ্গে। তুমি আমার সামনে দাঁড়িয়ে আদর্শের কথা বলছো? তোমাদেরকে যাতে উঠাইলো কে? আমি উঠাইলাম। আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আদর্শের কথা বলছো? বাবা, জাতের মাঝেও ভালো মন্দ থাকে। আমি যাই। মেধানী কোথাকার! দোস্ত, দোস্ত ওঠো নাকি? সিগারেটটা ভেঙে ফেললা? সিগারেটও বিষ, ঘরেও বিষ। এত বিষ সহ্য করতে পারছি না, তাই সিগারেটটা ছেড়ে দিলাম। অনুরাগ, এতদিন পরে একটা জব্বর কথা বলেছিস। আমি সুখেরও লাগিয়া সিগারেট ছিঁড়িলাম। কিরে, সজল রাস্কালটা এখনো এলো না? দেখ গিয়ে কোথায় মোজ মারছে। খুঁজে খুঁজে হয়রান। তোদের ফর্দ অনুযায়ী জিনিস পাই, কিন্তু বাজেটই কুলায় না। 200 টাকা বেশি লেগেছে। জীবনের প্রতি ঘেন্না ধরে গেছে। তোদের এখানে এলো মজা নেই, বাড়িতেও মজা নেই। কি আছে? আছে সাজা। এখানেও বাজেট সমস্যা, 200 টাকা বেশি লেগেছে। আচ্ছা যাই কই বলতো, কঙ্কনের কাছে যা, মজা আ জায়গা। ক্লাসের সব ছেলেদের স্বপ্নে ঘুরে বেড়ায় কঙ্কন, আর কঙ্কন ঘুরে তোর পিছে। তুই আর কি চাস? আমি চাই মোর অ্যান্ড মোর এক্সাইটিং জীবন। এক্সপ্লেইন ইট দোস্ত, এক্সাইটিং জীবনটা কি? আমি নিজেও জানি না, বাট আই এম সার্চিং সামথিং এলস। আমি জানি তুই কি খুঁজছিস। তুই বড়লোক হবু শ্বশুরের টাকা হাতে নিতে চাচ্ছিস। খবরদার, যত সব বুলশিট
দেখ, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। একজন মুক্তিযোদ্ধা ছেলে আর যাই হোক না কেন লম্পট হবে না, অন্তত তোর মতো না। মানে তোর বাবা তো হচ্ছে কালোবাজারি, ব্ল্যাকমেইলার। কি আমার কপাল রে, আজ এটা জন্মদিন আর আমরা আছি কার বাবা কি তাই নি। অর্ডার অর্ডার, প্রসঙ্গ চেঞ্জ। অনুরাগ, সত্যি করে বলতো, কঙ্কনকে তোর ভাল লাগে না? শুধু কঙ্কন কেন, রুবি, সুরাইয়া, কাউকে আমার ভালো লাগে না। রহস্যটা কি? পকেটে নাই পয়সা, মেজাজ গরম। খালি পকেটের কাছে কঙ্কন কেন আসে? কিসের টানে? আমি তোর চেয়ে হ্যান্ডসাম, গায়ের রঙও ফর্সা, আমার পকেটে টাকাটাও বেশি। সেই হিসেবে আমাকেই কঙ্কনের বেশি পছন্দের করার কথা, কিন্তু সে তো করে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মেয়েরা টক, ঝাল আর কি কড়া স্বামী পছন্দ করে। কি রে, কি নিয়ে এত কচকচে নিয়েছিল? হ্যাঁ, পড়ার স্বামী ব্যাপার কি? একটু ভুল শুনেছ, পড়া স্বামী না, পড়া পানি। অনেক দিন ধরে খাই না। তোরা না দিন দিন সব বদের হাড্ডি হয়ে যাচ্ছিস। আজকের খেলার খবর কি রে? ক্রিকেট খেলার খবর জানতে চাস নাকি সৌরভের স্কোর? খবরদার বলছি, একদম বাজে বকবি না। বাজে কই বকলাম? আমি কি বলেছি সৌরভকে নিয়ে তোর মাতামতের কথা? সব ক্রেজি গার্লস। ক্রেজি আমরা নই, তোদের প্রত্যেককে দেখে মনে হচ্ছে অসুস্থ। সব হিরোইন কর। উচিত কথা এখনো বলিনি। সেদিন যে টিফিন টাইমে ক্যান্টিনে বসেছিলে, সে কথা কি মনে আছে? কাউকে তো বলিনি এখনো। দেখ, খবরদার বানিয়ে কথা বলবি না কিন্তু। আগে কথা শুনবি তো, তারপরে বলি। মিস কঙ্কনা ও মিস রঞ্জনা বলেছিলেন সৌরভ গাঙ্গুলির বডি মুভমেন্টের হচ্ছে দুরন্ত, সেক্স অ্যাপিল, যা মেয়েদের দারুণ টানে। ট্যালেন্টের কারিশমার একটা ওয়েট আছে যা নেশার মতো। তাকে তোরা বুঝবি? তোরা তো সব নন প্রোডাক্টিভ দল। যাক, সুইট বেবি তাহলে স্বীকার করলো, ওয়ান্ডারফুল। তা কঙ্কন কি বলে শুনি? I can't say. I didn't listen mindedly. গাঙ্গুলির বডি মুভমেন্ট, সেক্স, কারিশমা, ট্যালেন্ট, যখন এইসব কড়কড়া শব্দে আগুন ধরে যাচ্ছে, তখন তুমি বলছো তুমি মন দিয়ে এসব শোনোইনি। তুমি মনের কি বোঝো? আমি মন দিয়ে শুনিনি তোমাদের এসব ফালতু আলোচনা, হলো? আর সত্যি আমি অন্য কিছু ভাবছিলাম। আচ্ছা, আমি যদি কথাটা একটু ঘুরিয়ে বলি, মানে তুমি বলো তো, তোমার জন্য কেন আমাদের অপেক্ষা? মানে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কঙ্কন, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার প্যাকেটটা খুলে দেখ, কি আছে এটাতে? দেখ না। খুলবো? মোবাইল, ওয়াও কি সুন্দর সেটটা। তোর কি কই জানলি যে এটা আমার ফেভারিট মডেল? হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। মানে এগুলো কার প্ল্যানিং? তুমি কিছুক্ষণ আগে আমার মনের কথা বলছিলে না? বলো তো, এখন আমার মন কি ভাবছে? তোমার মন বলছে পাখি হয়ে নীল আকাশে উড়ে বেড়াতে, শাপলা হয়ে জলে ভাসতে।
প্রকৃতি তোমার খুব ভালো লাগে তাই না? আমাকে অনেকেই অন্যরকম ভাবে ভাবে যে আমি একজন হতাশাগ্রস্ত মানুষ, আমার ভিতরে কোনো প্রেম নেই। এটা কিন্তু সম্পূর্ণ ভুল, মিথ্যে। তবে হ্যাঁ, এটা সত্য যে মাঝে মধ্যে আমি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, এবং সেই সত্যটার সব কিছু সহ্য করে হচ্ছে আমার মা। আর আমি? তোমাকে যতটুকু সহ্য করতে হয় সেটা আসলে তোমার এক ধরনের দুর্ভাগ্য, তাতে আমার কোনো হাত নেই। আর এই তোমার দুর্ভাগ্যের জন্য মাঝে মধ্যে কিন্তু আমি কিছুটা ক্ষতিগ্রস্ত হই। তুমি ক্ষতিগ্রস্ত হও? হুম, দেখো, মনোযোগ দিয়ে শুনবে। এই পৃথিবীতে যখন একটা শিশু জন্মগ্রহণ করে, হুম। তখন কিন্তু সে শুধুমাত্র একজন মানব শিশু হিসেবেই জন্মগ্রহণ করে, আর কিছু না। তাহলে আমি কি? তুমি প্রথমত ছাত্রী, দ্বিতীয়ত? দ্বিতীয়ত কারো সন্তান, তৃতীয়ত? তৃতীয়ত হচ্ছে যে তুমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করো। আর চতুর্থত? চতুর্থত, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 100 পর্যন্ত হচ্ছে তুমি অনেক ভালো মানুষ, এবং তুমি আমাকে অনেক ভালোবাসো। কি? বাসি না আমি তোমাকে ভালো? বাড়িতে চলে আসলাম। বাসাটা একটু দূরে হলে কি হতো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ভালো হতো, খুব ভালো হতো। তো নামো। তাহলে আমি যাই। এই মেয়ে দাঁড়াও, আমি কি জানতে পারি এত রাত্রে কোত্থেকে গেলা? শোন মা, তোর অনেকবার আমি বলছি এত রাত করে বাড়ি ফিরবি না, আমাদের কিন্তু শত্রু মিত্রের অভাব নাই। বাবা, আমি তোমাকে বলেছি তোমার শত্রু থাকতে পারে, আমার কোনো শত্রু নেই। মানে? বাবা, আমি তোমার মতো ঘরকে দুর্গ বানিয়ে বসে থাকতে পারবো না। তা ওই ছেলেটা কে? আমার বন্ধু। ভালো বন্ধু পেয়েছিস, 1 চাকা না 2 চাকা না 3 চাকা করে বাড়ি ফিরিয়ে দিয়ে যায়, তাও এত রাতে। বাবা, বন্ধুর পরিমাপ অর্থ দিয়ে হয় না। তা কি দিয়ে হয়? বন্ধুর পরিমাপ হয় আদর্শ আর বিশ্বাস দিয়ে। বল, তোর ওই আদর্শবান বন্ধুর মানে কই থেকে আইছে, কিভাবে আইছে, এটা আমাকে জানা। ওর পরিচয় দে আমারে। কি বল? অনুরাগ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমিনুজ্জামানের ছেলে। যারে আমি কুলে পিঠি করে মানুষ হলাম, আমার মেয়ে, আমার ভাবতে অবাক লাগে যে পার্কে এসে আপনি কি লেখাপড়া? এটা দেখছি মহাপণ্ডিত। আমিও ভাবছিলাম এত মনোযোগ দিয়ে তুই কি করছিস। তখন বললি অনেক কথা আছে, এখন তো দেখলাম তোর কথার কি নমুনা। তুই তো একবারও জানতে চাইলি না আমি কি বলতে চেয়েছি? না, দেখলাম তুই খুব মনোযোগ দিয়ে লেখালেখি করছিস, আমি ভাবলাম চুপচাপ বসে থেকে লাভ কি, তাই আমিও লেখা শুরু করে দিলাম। কি লিখছিস দেখি? দেখাতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তোর খাতা আমাকে দে, আমার খাতা তুই নে, তারপর দেখি কে কি লিখেছি। ওকে। ওকে, দে। অদ্ভুত! এও কি সম্ভব? সম্ভব, কারণ একটাই, আমার মন, তোর মন সবসময় একই কথা বলে, একই কথা ভাবে। সত্যিই তো, এরকম কিন্তু আগেও কয়েকবার মিলেছে। তবে কি আমরা কি ব্যাপার,
চুপ করে গেলে যে? মনে হয় নীরবতার মাঝ দিয়ে আমি তোকে অনেক কথা বলি, যেগুলো কখনো শব্দে বলা যায় না। তোমার নীরবতার বনে আমি হয়তো একদিন খুঁজে খুঁজে তোমার না বলা কথা আবিষ্কার করে ফেলবো। মা, মা, উফ, মা, শোনো তো। এত কান্না তোমার কোথায় থাকে মা? কোথায় থাকে? তুই সকালবেলা সামান্য নাস্তার জন্য তোর বৃদ্ধ বাবাকে অসম্মান করে কতগুলি কথা বললি তুই। তুমি তো কম জেদি না মা। সকালের আগের মাথায় কি না কি বলেছি সেটা তুমি ধরে আছো। তোর বাবা কি জানতো হঠাৎ করে সেইভাবে মরে যাবে? কেউ তাকে খুন করবে? মা শোনো, তুমি আমাকে ভুল বুঝো না। মা দেখো, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এটা আমার অনেক বড় গর্ব। আমাদের চোখের সামনেই বাবার মতো অনেক মুক্তিযোদ্ধা যারা তাদের সার্টিফিকেট, তাদের পারমিট, কোটা এগুলো দেখিয়ে অনেক অনেক অর্থকরীর মালিক হয়েছে, অনেক অবস্থান তৈরি করেছে। তাহলে তাহলে সেই যুদ্ধের কি কি প্রয়োজন ছিল মা? আমরা কি বাবার সেই সার্টিফিকেটটা নিয়ে শুধু বসে থাকবো? এসব কথা যখন মনে হয় না মা, তখন তখন অনেক খারাপ লাগে মা। তাই মাঝে মধ্যে এরকম আমাদের অর্থ কষ্ট আছে ঠিকই, কিন্তু এই বছরই তো তোর মাস্টার্স শেষ হবে, তাই না? তোর একটা ভালো চাকরি হবে, এরপর আমাদের আর কোনো অভাব থাকবে না রে, থাকবে না। স্বপ্ন, আবার সেই স্বপ্ন না মা। তুমি আমাকে শুধু স্বপ্নই দেখিয়ে গেলে। তোর বাবাও তো আমাকে এইভাবে স্বপ্ন দেখাতো। মা শোনো, তুমি একদম মন খারাপ করো না, হ্যাঁ? এই যে আমরা এত অর্থ কষ্টে আছি, অথচ অথচ মানুষের কাছে কেমন অবৈধ অবৈধ অর্থের ঝঞ্ঝনা নেই। এগুলো দেখলে না আমি যেন কেমন হয়ে যাই মা। মা আমিও স্বপ্ন দেখি, তুমি শুধু দোয়া করো আমার স্বপ্ন যেন তোমার দুঃস্বপ্ন না হয়ে যায়। দোয়া করি বাবা, আমি দোয়া করি। মনটা সবসময় একটা দুশ্চিন্তার মধ্যে ঘুরে বেড়ায়, জানিস? আচ্ছা, তোর আবার কিসের দুশ্চিন্তা? আমি আসলে আমার মার সাথে সব বিষয়ে খোলাখুলি আলাপ করি। আমি অ্যাকচুয়ালি মাকে বলে দিয়েছি কঙ্কন অনুরাগকে ভালোবাসে। মা জিজ্ঞেস করলেন অনুরাগের মত কি। তুই কি বললি? আমি বললাম অনুরাগ কঙ্কনকে ভালোবাসে, কিন্তু কেন যেন স্পষ্ট করে বলতে চায় না। তখন মা জিজ্ঞেস করলেন অনুরাগের বাবা মার নাম কি। আমি বললাম অনুরাগের বাবা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, আর অনুরাগের মার নাম দিল্লুবা। মা তখন বললেন অনুরাগের মা আমার মার ঘনিষ্ঠ বান্ধবী ছিল স্কুল জীবনের, আর কঙ্কনের বাবাকে এই শহরের সবাই চেনে, তিনি একজন রাজাকার। সর্বনাশ, এখন কি হবে? ওরা তো ওদের জীবন নিয়ে নিজেরাই কিছু বুঝতে পারছে না, তারপর তোর মা যদি সব কিছু বলে দেয়, ঝামেলার উপর মহা ঝামেলা। এমনিতেই অনুরাগটা ফ্রাস্ট্রেশনে ভুগছে। আচ্ছা মাকে কি বলবো? অনুরাগের মাকে এসব বলার দরকার নেই। অন্যের কথা তো বলার কি দরকার? তোর মাকে তুই তোর আমার কথাটা বলতে পারিস না? তোর সাথে আমার প্রেম হলো কবে রে? প্রেম হয়নি, প্রেম হয়
হয়নি, কিন্তু প্রেম হতে কতক্ষণ? ও একটু আল্লাহ দিতে মাথায় উঠে বসেছো না? আমি তোকে সত্যি ভালোবাসি। এই কথা এই পর্যন্ত 7 জন ছেলে বলেছে, বললেই কি প্রেম হয়? এই পর্যন্ত 5টা সুন্দরী মেয়েকে আমি আই লাভ ইউ বলেছি, কিন্তু ভালোবাসা তো হলো না। শেষ পর্যন্ত তুইও নো বলে দিলি। একেবারে নো বলিনি, ওয়েটিং লিস্টে তোর নামটা রেখেছি। তুই না ভীষণ শয়তান। তুইও ভীষণ শয়তান। আচ্ছা কঙ্কন, নদীর উৎস তো সমুদ্র, সমুদ্রের পানি নোনা, নদীর পানি মিষ্টি, একই তো পানি নাকি? তুমি এই হিসাব মেলাতে চাচ্ছ কেন? এই হিসাব মেলাতে চেয়ে কোনো লাভ নেই, মিলবে না। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্ন বাদ। এবার বলো তো, মুক্তিযুদ্ধ বলতে তুমি কি বুঝো? মুক্তিযুদ্ধ আমার জীবনে একটা ক্ষতচিহ্ন। ক্ষতচিহ্ন তো আমার জীবনে রেখে গেছে মুক্তিযুদ্ধ। না, তোমার আর আমার মাঝে আকাশ আর পাতাল তফাৎ। যেমন? মুক্তিযুদ্ধ তোমার জীবনে যে ক্ষতচিহ্ন রেখে গেছে তা হয়তো অল্পেই সেরে যাবে, কিন্তু আমার জীবনের আঘাত কোনো ডাক্তারও সারাতে পারবে না। সব যুদ্ধই কিছু না কিছু ক্ষত রেখেই যায়, সবাই মিলেই সেই ক্ষত সারাতে হয়। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার জন্ম না হলেই বোধহয় ভালো হতো। এই জন্মই আমার আজন্মের পাপ। পাপ হবে কেন? জন্মই তো মুক্তি। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, চলো কিছু খাই। কি খাবে বলো? ফুচকা? যাক, অনেকদিন পরে দেখা, সব খবরও জানলাম। আচ্ছা, তুই কি জানিস তোর ছেলে আর আমার মেয়ে একই ক্লাসে পড়ে? না তো, কি নাম তোর মেয়ের? রঞ্জনা। আরে রঞ্জনাকে তো আমি চিনি। রঞ্জনা, কঙ্কন, ববি, সজল এরা তো সবাই আমার বাসায় আসে। মাশাল্লাহ, তোর মেয়ে তো ভারী লক্ষ্মী একটা মেয়ে, আর কঙ্কন তো ভারী মিষ্টি একটা মেয়ে। ওরা পড়ালেখায় খুব মনোযোগী, জানিস? কঙ্কন কার মেয়ে জানিস? না তো, তুই এমনভাবে বলছিস যেন আমাদের অতি আপন কারো মেয়ে। আপন না, তবে অতি পরিচিত মানুষের মেয়ে। সেই মানুষটি তোর জীবনের এক কালো অধ্যায়। আর ভনিত না করে ঠিক করে বল না কে? কঙ্কন নবাব আলী। এই শোন না, তুই এত ভয় পাচ্ছিস কেন? কঙ্কন তো আমার বাসায় আসে, ও খুব ভালো মেয়ে। ওর বাবার ঠিক বিপরীত চরিত্রের। তুই থাম তোর ওপা, তুই থাম তুই। শোন, তুই অস্থির হোস না, সব ঠিক হয়ে যাবে। বস বস, তো একটু ঠান্ডা হ। প্ল্যানটা আমার পছন্দ হয়েছে, 100তে 100। আমার একটা কথা রাখতে হবে, নইলে আমি এই মিটিংয়ে নাই। আচ্ছা বাবা, কথাটা বলবি তো? আসল কথা না বলে খালি ফ্যাচ ফ্যাচ, এটা তোর একটা বদ অভ্যাস।
দোস্ত তুই সবসময় হতাশায় থাকিস, বি নর্মাল। বল মাখন। অনুরাগের পরিকল্পনাটা জব্বর। আমি চাই আমার কন্ট্রিবিউশন থাকুক এই কামে। বইয়ের দামটা আমিই দিব। রাজি? হ্যালো, কে বলছেন? কি অপরিচিত গলা বলে চিনতে কষ্ট হচ্ছে? আমি নওয়াব। তো তোর সাহস তো কম নয়। কি বলতে চাস কুত্তার বাচ্চা? শোনো, শুধু শুধু রাগ করে লাভ নেই। তোমার কাছে যে ফাইলটা আছে এটা আমার চাই। তার বিনিময়ে তুমি যা চাও আমার কাছ থেকে তাই পাবা। যেমন ধরো 1 কোটি টাকা, 1.5 কোটি, 2 কোটি। 1 কোটি কেন, 10 কোটি দিলেও তুই এই ফাইল পাবি না। শোনো, শুধু শুধু রাগ করে লাভ নেই। টাকাগুলো পেলে তোমার অনেক কাজে লাগবে। তুমি একজন বিধবা মুক্তিযোদ্ধার স্ত্রী। এই টাকা তোমার সংসারে সুখ শান্তি সব কিছু বয়ে আনবে। এই দলিল ফলিল দিয়ে তোমার কি হইব কও? এগুলো আমার দরকার। দলিলগুলো দিয়ে দাও, টাকাগুলো নিয়ে যাও। ফাইলটা আমার কাছে নয়, তোরই কাজে লাগবে শয়তান। ধৈর্য ধর, আর কয়টা দিন শুধু ধৈর্য ধর। আসো আসো। চাচা, আজ 26শে মার্চ, একটা বিশেষ দিন। তাই আমরা বন্ধুরা মিলে ভাবলাম আপনাকে শুভেচ্ছা জানিয়ে যাই, আর আমাদের পক্ষ থেকে এই উপহার। এত বড় বাক্সে কি উপহারের মধ্যে? দেখেন না, দেখেন। উপহার পছন্দ হয়েছে চাচা? এ তো স্বাধীনতার দলিল, ভুল ভ্রান্তিতে একদম ভরা। আচ্ছা, তোমরা যে সমস্ত বই পড়ো এবং আমার বাসায় নিয়ে আসছো, তোমাকে রুচিতে একটু বাধে নাই? আপনার ইতিহাসও কি এই বইতে লেখা আছে? এই সমস্ত বই পড়ে কোনো কিছু জানার নাই, বোঝার নাই, শেখার নাই। এগুলো পড়লে মানুষ রসাতলে যায়, জাহান্নামে যায়। এই বই এখন নিয়ে তোমরা বাইরে যাও, যাও। শুনুন, সঠিক ইতিহাস কখনো ভুল তথ্য দেয় না। আপনাদের মতো লোক যাদের অনেক টাকা, তারা 2 হাতে টাকা বেরাচ্ছেন এই স্বাধীনতা যুদ্ধ দলিলের মধ্যে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। আমার বাড়িতে দাঁড়িয়ে আঙুলচা করে আমার ঘরের ভিতর দাঁড়িয়ে তুমি আমার সাথে কথা কও? আপনি যদি মনে করেন বই দেওয়া অপমান, তাহলে অপমান। চল। হুকুম করেন স্যার। হুকুম করে খাওয়াই না। স্বাধীনতার দলিল নিয়েছে আমার বাড়িতে। বসেন, আমি আপাকে ডেকে দিচ্ছি। কি রে দিলরুবা, ফোন টোন না করেই হাজির? কি রে, তুই ঘামাচ্ছিস কেন? কি হয়েছে তোর? নবাব শয়তানটা না বারবার টেলিফোন আমাকে হুমকি দিচ্ছে। এই যে এই ফাইলটা চাই, এটা আমি তোর কাছে রাখতে চাই রে। তুই আমার উপর নির্ভর করতে পারিস। শোন, আমার মনে হয় কি নবাবের মেয়েকে সব জানানো দরকার। না না, রাজাকারের মেয়েকে বিশ্বাস করিস না, ঠকবি। মেয়েটাকে আমার খুব কাছ থেকে দেখা, তুই দেখিস ও একটা না একটা উপকার করবে। আমাকে একটু ভাবতে দে। আমাকে একটু পানি দে তো, মনে হয় প্রেশারটা বেড়ে গেছে। ওষুধ খাবো।
দাঁড়াতে হবে না, তুমি বসো। আপনি ভাববেন না যে আপনাকে আমি কুর্নিশ করার জন্য দাঁড়িয়েছি। আমি চলে যাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর আমাকে এভাবে ধরে আনার কি মানে হয়? শোনো, তোমাকে যদি আমি ডেকে পাঠাতাম তুমি আসতা না। একটু ধৈর্য সহকারে বসো, আমার কথা শোনো। বসো। কি বলবেন আপনি? আপনার মেয়ের কথা? শোনো, হিসেবে হচ্ছে গরমিল। মেয়েটা আমার যথেষ্ট শেয়ানা। মেয়েকে নিয়ে আমার মোটেও চিন্তা ভাবনা নাই। কথাবার্তা হবে তোমার আর আমার মধ্যে। লোকে বলে তোমার বাবা নাকি অনেক মহৎ। আমি বলি উনি ছিল একজন গোয়ার গোবিন্দ। শুনেছি তুমি তার বখাইটা একটা ছেলে। তুমি কতখানি বখাইটা হয়েছ সেটা আমি দেখতে চাই। আমি বখাটে হই আর যাই হই, আপনার কিছু যায় আসে? আরে যায়। রাজাকার হলেও লোকটা আমি খুব একটা বেশি মন্দ না। বাজার দর হিসেবে আমি কিন্তু যথেষ্ট ভালো একজন লোক। খাও খাও। এগুলো দেখে তো মনে হচ্ছে যে রোগীর পথ্য। আপনি কি ভেবেছেন আপনার দেয়া খাবার আমি খাবো? ফলমূল না খাও, টাকা তো খাবে। মানে শুনুন, ভাতাবাজি ছাড়ুন, আসল কথা বলুন। অর্থ তুমি খুব ভালোবাসো। অর্থের ভান্ডারের মধ্যে কিন্তু তুমি বসে আছো। এই জন্য আমি তোমাকে কিনতে চাই। দাম কিন্তু 2 কোটি টাকা। জিনিসটা কি? তোমাদের ঘরে বাক্সবন্দি অবস্থায় স্বাধীনতার দলিল আছে, যে দলিল তোমাদের কোনো কাজেই আসে না। এই দলিলটা আমার চাই। তার বিনিময়ে তোমাকে আমি নগদ 2 কোটি টাকা দেব। এ টাকা দিয়ে তুমি সারা জীবন আরামায়েশে চলতে পারবে। আমি রাজি। এই ব্রিফকেসে নগদ 50 লক্ষ টাকা আছে। বাকি টাকা কাজ শেষে। সময় কিন্তু কালকে সকাল পর্যন্ত। কাল সকালে আমি দলিল নিয়ে আসবো, তবে বাকি টাকা নিয়ে যেন কোনো রকম ঝামেলা না হয়। তাহলে শোন, তুই একটা পরিকল্পনা কর যেন সাপও না মরে, লাঠিও না ভাঙে। তুই তো জানিস আমার বড় ভাই ব্যারিস্টার। তুই বরং ফাইলগুলো তাকে দেখ উনি কি বলেন। হ্যালো। আসসালামু আলাইকুম আন্টি। মা কি আপনাদের বাসায়? হ্যাঁ বাবা, তোর মা আমাদের বাসায়। তুমি চলে আসো, একসঙ্গে চা খাওয়া যাবে। কি বলছিস? সব সিনেমার গল্প। আমি জানি অনুরাগ বাবাকে এই ফাইলটা দেবে না, তারপরও মাঝে মাঝে এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি ওকে নিয়ে খুব টেনশনে পড়ে যাই। ও যদি ফ্রাস্ট্রেট হয়ে বাবার হাতে ফাইলটা তুলে দেয় তখন কি হবে? ঠিক আছে, তুই এক কাজ কর। আম্মু অনুরাগকে আমাদের বাসায় চা খেতে ডেকেছে। অনুরাগের আম্মু আমাদের বাসায়। তুই তাহলে চলে আয়। আসবো? চলে আয়। অনুরাগ, জি আন্টি। পাশ করার পরে কি করবে ভেবেছো? জি, ভেবেছি যে দেশের বাইরে কোথাও চলে যাব। এদেশে আর থাকবো না। কিন্তু আমার মা যে একা হয়ে যাবে। তাহলে কি ঠিক করলে? ভাবি তো অনেক কিছুই। যোগ্যতা থাকলে কি এদেশে কাজ করা যায়? এত অনিয়ম। আমার নিয়মে কি সব কাজ চলবে? তোর কথা ঠিক, কিন্তু এও ঠিক যে এদেশে এখনো হাজার হাজার ভালো মানুষ রয়েছে। অবশ্যই, তোর কথা একদম ঠিক। তার ভেতরে আমার মা হচ্ছে একজন। ও মা, এখানে 40 লক্ষ টাকা আছে। 50 লক্ষ টাকা ছিল, 10 লক্ষ টাকা একটা জরুরি কাজে দিয়ে এসেছি। কিন্তু এত টাকা তুই কোথায় পেলি? বলছি মা, সব বলছি। তার আগে তুমি বলো, বাবার সেই ফাইলটা কোথায়? নবাব শয়তানটা না বারবার টেলিফোন আমাকে হুমকি দিচ্ছে, ফাইলটা চাই। এটা আমি তোর আন্টির কাছে রেখেছি বাবা। কি? নবাব তোমাকে হুমকি দিচ্ছে? এত বড় সাহস? আসলে আমি খুন করে ফেলবো। তুই এসব নিয়ে ভাবিস না তো।
যা করার তোর আন্টি আর আমি করব। না মা, মা তোমরা আমাকে ফাইলটা দাও, আমি ওর 20 দাঁত ভাঙবো। বাবা বাবা ফাইলটা তুই নিস না, তোর আন্টির ভাই ব্যারিস্টার, রাতে সে ফাইলটা দেখবে। মা তুমি বুঝতে পারছো না, তুমি ফাইলটা আমাকে দাও মা। নবাবের ব্যাপারে যা আমি চিন্তা করেছি সব কিছু পরিষ্কার, ওকে আমি দেখবো। মা শোনো, দেরি হয়ে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে মা, অনেক ক্ষতি হয়ে যাবে। মা ফাইলটা দাও। রঞ্জনা, যা তোমার একটু ফাইলটা নিয়ে যা। মা, এই 50 লক্ষ টাকা আমি নবের কাছ থেকে নিয়েছি। তার বদলে ওকে বাবার ফাইলটা জন্মের মতো ফিরিয়ে দেব। সর্বনাশ, কি কি বলছিস তুই? মা, মা আমি একজন মুক্তিযোদ্ধার ছেলে, আমি কখনই বিক্রি হব না মা। তুমি শুধু এই বিশ্বাসটুকু রাখো। কিন্তু কিন্তু এই নোংরা টাকা? নোংরা টাকা নোংরা জায়গায় ব্যবহার হবে মা। বাবা, আমি একটা কথা বলি, তুমি যা করবে নিশ্চয়ই ভালোর জন্য করবে, তো সেসব কথা আমাদেরকে একটু খুলে বলা যায় না? যদি কোনো ভুল হয়। হ্যাঁ বাবা, বাবা ফাইলটা তুই রেখে যা বাবা, আমার না ভীষণ ভয় করছে। না মা। খালাম্মা, আজ থেকে আপনি আমার মা। মেয়ের উপর আপনি এই বিশ্বাসটা রাখুন, কোনো বিপদ হবে না। আপনি ওকে ফাইলটা দিয়ে দেন। আমি আপনাকে মা ডেকেছি, এর মর্যাদা আমি অবশ্যই রাখবো। ওই পোলা আইফো নাকি বেইমানি করবো রে? বলা মুশকিল। টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়, এটা খুব সামান্য ফাইল। আমি বেইমানি করি না, যেহেতু আমি বলেছি আসবো সেহেতু আসবোই। ফাইল আনছো? ওই বাকি টাকা দিয়ে দে। ফাইল তো আমি দিয়ে দিয়েছি। কই, কার হাতে, কখন? আপনার মেয়ে কঙ্কনের হাতে। আমার মুন্ডায় কইতেছে তোর মন্ডি ডাকুন আরেকবার আলাদা করে ফেল। তোর মতো মানুষকে হাত দিয়ে আমি স্পর্শ করি না, তোর মতো মানুষকে ছুঁতে আমার ঘৃণা লাগে, গন্ধ লাগে। চালাগুলি চালা, চালাগুলি চালা। বাবা, মা পিস্তল না, মা পিস্তল না, বাবা বলছি। তোর মা যদি আজকে জীবিত থাকতো, তোর মাকে আমি জিজ্ঞেস করতাম তুই আসলে কার মেয়ে, আমার না কার? তোকে মেয়ে বলে ভাবতাম, আমার ঘৃণা হয়। বাবা, আমি উপলক্ষ মাত্র, তোমার পাপই তোমার এই পরিণতির কারণ। চলো নবাব সাহেব, বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তুই আর কঙ্কনা যে কাজটা করলি, আমরা পুরো সমাজটা মিলেও সেই কাজটা করতে পারিনি। সত্যি আজ একটা আদর্শের জয় হলো। কঙ্কন কাঁদবি না, আসলে
আমাদের জীবনটাকে এত হালকা করে দেখা উচিত না। আমাদের প্রত্যেকের জীবনে একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর আমাদের উচিত এই জীবনটাকে সুন্দর করে পরিচালিত করা।